হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা অ্যাকাউন্টিং সিক্রেট নিয়ে কথা বলবো। একটা ওয়ান এন্ট্রি যেটা চেঞ্জ করে দেয় ৩ টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে। এটা হয়তো অনেকের জানা আছে, বাট তারপরেও আমরা ডিসকাস করব যারা আসলে এটা জানেন না। এই জার্নাল এন্ট্রিটা যে এন্ট্রিটা আমরা বলতেছি সেটা ৩ টা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে পরিবর্তন করে ফেলতে পারে। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা যদি মানে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি, যেখানে কিন্তু ক্যাশের কোনো চেঞ্জ হয় না। সো হাউ ইজ পসিবল? এই জিনিসটাই আমরা আজকে আমাদের ভিডিওতে দেখব এবং এটাকে বলবো আমি বলবো, আমি নাম দিয়েছি যে র‍্যাপিড টপ সাইড অ্যাডজাস্টমেন্ট হিসাবে। এবং এটি কিভাবে আইএফআরএস ও আইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী ৩ টি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইমপ্যাক্ট ক্রিয়েট করে সেটা নিয়ে আমরা মূলত কথা বলবো। বরাবরের মতো আমি মোহাম্মদ মেসবাহ হোসেন। যে ভিডিওটি এটা বানানো হয়েছে একজন অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্সিয়াল প্রফেশন অথবা এন্টারপ্রেনিউর বা এমবিএ স্টুডেন্ট বা বিজনেস লিডারদের জন্য। তাহলে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে টপ সাইড অ্যাডজাস্টমেন্ট এবং আইএফআরএস ফ্রেমওয়ার্ক বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনি জিনিসটাকে অ্যালাইন করতে পারবেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ফাইন্যান্সিয়াল রিপোর্টের মূল উদ্দেশ্য থাকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ফাইন্যান্সিয়াল পজিশনটাকে প্রেজেন্টেশন করার জন্য। আর এটার জন্য অ্যালাইন থাকে ৪টা আইএস 1 যেটা প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আইএস 8 যেটা হলো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জেস অ্যান্ড ইন দ্য এস্টিমেট অন এরর, অ্যান্ড আইএসএস 37 প্রভিশন কন্টিনজেন্সি লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সি অ্যাসেট, আইএসএ 7 স্টেটমেন্ট অফ দ্য ক্যাশ ফ্লো। আমরা আজকে এক্সাম্পলের সহিত বিষয়গুলো ডিসকাশন করব এবং এটাকে আপডেটিং ফাইন্যান্সিয়াল সিস্টেমের টপ সাইড যে অ্যাডজাস্টমেন্টগুলো থাকে সেটার মধ্যে এরকম যে আইডেন্টিফাই মিসিং অ্যাকুরাল, যদি অ্যাকুরাল কিছু মিসিং থাকে সেটা হতে পারে এক্সাক্ট জার্নাল এন্ট্রি, ডেবিট অ্যান্ড ক্রেডিট। এবং আমি যদি বলি যে ইম্প্যাক্ট অন দ্য ইনকাম অ্যান্ড ইকুইটির এবং নেট ক্যাশ ফ্লো, ক্যাশ ইফেক্ট জিরো। সো এইটাই মূলত আমরা ডিসকাস করব। যে ধরুন একটা কোম্পানি একজন নতুন কনসালটেন্ট হায়ার করলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যিনিকে হায়ার করলো সেটা একজন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে একজনকে হায়ার করলো এবং তার ফি হলো 50,000 টাকা। তো এক্ষেত্রে জুন 2025-এ অলরেডি এক্সপেন্সটা ইনকার্ড হয়েছে, কিন্তু অ্যাকাউন্টিং সিস্টেমে হয়তো বা এন্ট্রি হয়নি। রেজাল্ট কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনকমপ্লিট। এখন আইএফআরএস অনুযায়ী এইটা একটা অ্যাকুরাল অ্যাডজাস্টমেন্ট। ISA 1 requirement অনুযায়ী financial statement must be all material expenses of for the period, and ISA 18 requirement error or omission must be corrected to maintain রিলেভেল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো ফাইন্যান্স টিম যেটা থাকে তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট স্টেটমেন্টটা এখানে ক্রিয়েট করে থাকে। এবং আমি যদি বলি যে রিক্রুটমেন্ট ফি এক্সপেন্সেস রেকর্ডেড হয়নি, তাহলে সলিউশন কি? তাহলে এই জার্নাল এন্ট্রিটা আমরা দেব। ডেবিট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস, যেহেতু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য হায়ার করা হয়েছে, এবং ক্রেডিট অ্যাকুরড লায়াবিলিটিস টাকা 50,000, সে ফর এক্সাম্পল 50,000 এর জন্য রিক্রুটমেন্ট ফি দেওয়া হয়েছে। এবং এই এন্ট্রিটি আইএসএস 37 অ্যাকর্ড লায়াবিলিটিস প্রিন্সিপাল অনুযায়ী করা হয়েছে, বিকজ এক্সপেন্স ইনকারেড হয়েছে বাট পেমেন্টটা কিন্তু আলটিমেট নট ইয়েট মেড। হয়তো পেমেন্টটা যে ঘটনাটা ঘটছে হয়তো পেমেন্টটা তাকে পেমেন্টই করা হয়নি, সো লায়াবিলিটি রিকগনাইজ অলরেডি হয়েছে। আচ্ছা, এখন দেখি চলেন যে ইনকাম স্টেটমেন্ট ইম্প্যাক্টটা কি। রিলেভেন্ট স্ট্যান্ডার্ড হলো আইএস 1 প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এক্সপেন্স রিকগনাইজ রুলসটা কি? এক্সপেন্স মাস্ট বি রিকগনাইজ ইন দ্য পিরিয়ড ইনকার্ড। যখনই পিরিয়ডের এটা ইনকার্ড হবে তখনই এক্সপেন্সকে রিকগনাইজ করতে হবে। এবং আমি যদি এন্ট্রি কথা বলি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস বাই 50,000 টাকা, আর নেট ইনকাম ডিক্রিজ বাই 50,000 টাকা। তাহলে রেভিনিউ, আমি যদি বলি রেভিনিউ, যদি এখানে সে ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল অ্যামাউন্ট ছোট করে বলতেছি যেটা বোঝার জন্য সুবিধা হয়। সে ফর এক্সাম্পল রেভিনিউ 10 লাখ টাকা, এক্সপেন্স 9 লাখ টাকা। এখন নেট ইনকাম কিন্তু 1 লাখ টাকা, কিন্তু আফটার অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে আপনার কিন্তু এক্সপেন্স বেড়ে যাবে 9,50,000 টাকা। আমি যেহেতু ওই অ্যাডজাস্টমেন্টটা পরে দিচ্ছি, কিন্তু নেট ইনকাম দাঁড়াবে অনলি 50,000 টাকা। সো খেয়াল করে দেখুন তাহলে চেঞ্জটা কিভাবে হচ্ছে, কিন্তু এখানে ক্যাশের যে জায়গাটুকু সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী, আমি যদি এখন ব্যালেন্স শিটের কথা বলি, অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি। তাহলে যদি এন্ট্রিটা বলি যে ক্রেডিট এখানে হচ্ছে অ্যাকর্ড লায়াবিলিটিস, তাহলে লায়াবিলিটিস ইনক্রিজ করতেছে কত? 50,000 টাকা। রিলেভেন্ট স্ট্যান্ডার্ড হলো আইএসএস 7 প্রভিশন অ্যান্ড লায়াবিলিটিস।
ISA 37 state a liability must be recognized when an obligation exists. ব্যালেন্স শিটের ইম্প্যাক্টটা অ্যাকাউন্ট লাইবিলিটিজে 50,000 কিন্তু বেড়ে যাবে এবং ব্যালেন্স মেনটেন করতে হবে। সো ইকুইটি অ্যাডজাস্টমেন্ট হবে। রিটার্ন আর্নিং 50,000 এখানে ডিক্রিজ হয়ে যাবে অটোমেটিক্যালি বিকজ নেট ইনকাম ডিক্রিজ। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কথা যদি বলি, রিলেভেন্ট স্ট্যান্ডার্ড হলো ISA 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা স্টার্ট হয় নেট ইনকাম থেকে, বাট অ্যাকুয়াল অ্যাডজাস্টমেন্ট আর নন ক্যাশ আইটেম। সো প্রসেসটা কি, নেট ইনকাম এখানে ডিক্রিজ হলো স্টেপ 1 এ, স্টেপ 2 ইনক্রিজ দ্য অ্যাকুরেট লায়াবিলিটি অ্যাডেড বাই ব্যাক আন্ডার দ্য চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। সো রেজাল্ট কি, নেট ক্যাশ ইফেক্ট এখানে জিরো একবারে, ক্যাশ আনচেঞ্জই রয়েছে বিকজ এক্সপেন্স রিকগনাইজ করায় বাট ক্যাশ নট পেড ইয়েট। তাহলে এখানে আমরা অ্যাকাউন্টিংয়ে যে প্রিন্সিপালটা দেখলাম সেটা হলো এরকম, এবং এই প্রিন্সিপালটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যাকুরাল অ্যাকাউন্টিং IFRS কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে যেটা থাকে, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস মাস্ট বি রিকগনাইজড when they occur and not when the cash moves. সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইফেক্টটা রিফ্লেক্টটা থাকে ইকোনমি রিয়ালিটির মধ্যে, নট জাস্ট ক্যাশ মুভমেন্ট। সো স্টেপ আমি যদি বলি, প্রফেশনাল ফাইন্যান্স টিম যারা অ্যাডজাস্টমেন্ট করে থাকেন সাধারণত এই প্রসেসটা ফলো করে থাকেন। স্টেপ 1 এ আইডেন্টিফাই দ্য মিসিং অ্যাকুরাল, কোনটা অ্যাকুরালগুলো মিসিং হলো। 2 নম্বর স্টেপ রিভিউ দ্য সাপোর্টিং ডকুমেন্টগুলো তারা হলো দেখতে চায়। স্টেপ 3 হলো প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিটা তারা দিয়ে থাকে। তারপরে স্টেপ 4 হলো অ্যাডজাস্টমেন্ট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যখন জার্নালিটা দিয়ে থাকে, যদি সফটওয়্যার হয় তাহলে অটোমেটিক্যালি এটা ইফেক্ট হয়, আর যদি ম্যানুয়ালি করে তাহলে অটোমেটিক্যালি সেটাকে অ্যাডজাস্টমেন্ট ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে অ্যাডজাস্ট করা লাগবে। এবং স্টেপ 5 এ ইনশিওর দ্য ব্যালেন্স শিট ইকুয়ালিটি। অ্যান্ড স্টেপ 6 হলো যে আপ টু ডেট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই পুরো প্রসেস সময় একেবারেই খুব কম লাগে, যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি আপনাদের ক্লিয়ার হয়। তাহলে অ্যাডজাস্টমেন্ট শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ে কারেকশনই করে না, এটা ইনশিওর করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাকুরেসির ক্ষেত্রে, এটা কমপ্লায়েন্স উইথ দ্য IFRS এর ক্ষেত্রে, আবার ট্রান্সপারেন্সি ফর দ্য ইনভেস্টরের জন্য, রিলায়েবল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও। আর এটার কারণেই যারা হলো ফাইন্যান্স এক্সপার্ট আছেন তারা IFRS বেজ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ব্যবহার করেন। সো আপনি যদি একজন ফিচার ফাইন্যান্স লিডার হতে চান, তাহলে শুধুমাত্র অ্যাকাউন্টিং জানাই যথেষ্ট নয়, এর ইমপ্লিমেন্টেশনগুলো আপনাকে জানতে হবে। যেমন এবং আপনাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করতে হবে যে IFRS স্ট্যান্ডার্ডটা কী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইন্টারাকশনগুলো কী, স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল থিঙ্কিংগুলো কী। বিকজ গ্রেট ফাইন্যান্স প্রফেশনাল ডোন্ট রেকর্ড দ্য ট্রানজ্যাকশন, দে সেভ দ্য ফাইন্যান্সিয়াল ট্রুথ। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনারা অবশ্যই এর মাধ্যমে দিয়ে IFRS অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল লিডারশিপ, বিজনেস স্ট্র্যাটেজি এই জিনিসগুলোই আলটিমেটলি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং গ্রেট অ্যাকাউন্টেন্ট ফলো দ্য স্ট্যান্ডার্ড, এবং গ্রেট ফাইন্যান্স লিডার আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি বিহাইন্ড দেম। সো ধন্যবাদ সবাইকে, আবার পরবর্তী ভিডিও দেখার জন্য।